করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে 1 মাস ব্যাপী, 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর বাড়িতে ঠিকঠাক পড়াশোনা চালিয়ে যাচ্ছ। একটা কথা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, দুর্গাপূজা এসে যাচ্ছে, এখন একটু বেশি করে তোমাদের পড়তে হবে, কারণ দুর্গাপূজার সময় হই হই করে সময় কেটে যাবে, তখন পড়াশোনাতে তেমন বেশি একটা মন বসবে না। যদিও এবার প্যান্ডেমিক সিচুয়েশন, তা সত্ত্বেও দুর্গাপূজা মানেই তো হই হুল্লোড়, আনন্দ উল্লাস। তাই বলছি এখন তোমরা একটু বেশি বেশি করে পড়ে নাও, তারপর যেন দুর্গাপূজার কয়েকটা দিন আনন্দ উল্লাস করে তোমরা কাটাতে পারো সময়। আচ্ছা, তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাই। আবারও একবার তোমাদের সঙ্গে আমি রয়েছি, ইংরেজির বিষয় শিক্ষক কানুদেব। যারা আমার গত ক্লাসটা ফলো করেছিলে তাদের নিশ্চয়ই মনে আছে, আমি আমার লাস্ট ক্লাসে মডেলস নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের ডিসকাশনটা কমপ্লিট হয়নি সেই ক্লাসে। আজকে আমরা সেই ডিসকাশনটা আমরা কন্টিনিউ করব। যে কয়েকটা মডেলস বাকি ছিল সেই দিন আমরা যেগুলো নিয়ে আলোচনা করতে পারিনি, আজকে সেই ডিসকাশনটা আমরা কন্টিনিউ করব। কিন্তু আমাদের ডিসকাশনটা কন্টিনিউ করার আগে আমি যেই কথাটা মডেলস নিয়ে ডিসকাশন শুরু করার আগে কতদিন বলেছিলাম সেই কথাটা আজকে আবার তোমাদের একটু রিপিট করে একটু রিক্যাপিচুলেট করে দিই, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা যখন মডেলস নিয়ে আলোচনা করছিলাম, মডেলস নিয়ে আলোচনা করার আগে আমরা প্রাইমারি অক্সিলারিজ যেগুলো আছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব, তার সঙ্গে মডেল অক্সিলারিজগুলোর আমরা একটা কম্প্যারেটিভ অ্যানালাইসিস করেছিলাম, যেন বুঝতে আমাদের সুবিধা হয় অক্সিলারিজগুলোর ফাংশন কী, কেমন করে তারা সেন্টেন্সের মধ্যে ইউজ হয়, তারা কীরূপ ফাংশন করে। আর মডেল অক্সিলারিজগুলোরও আমরা একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস করেছিলাম অক্সিলারিজগুলোর সাথে, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। তখন আমরা যখন মডেলস নিয়ে আলোচনা করেছিলাম তখন তিনটা কথা আমরা মূলত বিশেষ এমফাসিস করেছিলাম, জোর দিয়ে আমরা বলেছিলাম। কোন তিনটা কথা এবার আমি আরেকটু রিপিট করে দিই, তোমাদের মনে করতে সুবিধা হবে। প্রথমত আমরা বলেছিলাম যেমন করে আমরা ভার্বের শেষে, কোনো ভার্বের শেষে আইএনজি লাগিয়ে ইউজ করি, যেমন করে বি ভার্বসগুলোকে যদি আমরা ধরি, আইএনজি করতে পারি, বিং করতে পারি, ঠিক আছে। তারপর আবার কোনো ভার্বের সঙ্গে আমরা ইডি লাগাতে পারি, আবার কোনো ভার্বের সঙ্গে ইএনজি ফর্ম লাগাতে পারি, আবার কোনো ভার্বের সঙ্গে ইএস ফর্মও লাগাতে পারি। কিন্তু মডেল অক্সিলারিজগুলোর পেছনে, বা যেটাকে আমরা বলছি সাফিক্স, মডেল অক্সিলারিজগুলোর সঙ্গে কোনো সময় ইএস, আইএনজি, ইডি, ইএন এই ফর্মসগুলো, বা আমরা যেটাকে সাফিক্স বলি, সেটা কোনো সময় অ্যাড হয় না। একটা কথা, একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কী ছিল, মডেলসগুলো যখন সেন্টেন্সে ইউজ হয় তখন মডেলসগুলোর পরে প্রিন্সিপাল ভার্ব যেটা থাকে সেন্টেন্সের মধ্যে, সেই প্রিন্সিপাল ভার্বটা সবসময় কি থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে। তোমাদের মনে পড়ছে তো? হ্যাঁ, আশা করি মনে পড়বে, কারণ আমি সেই দিন যখন মডেলস নিয়ে ডিসকাশন করছিলাম আমি টাইম অ্যান্ড এগেইন এই ব্যাপারগুলো ডিসকাস করেছিলাম, এই ব্যাপারগুলো আমি মেনশন করেছিলাম। এটা গেল 2 নম্বর। আর 3 নম্বর আরেকটা ছিল, আমরা যখন ক্যানকে অ্যাবিলিটি এক্সপ্রেস করবার যখন আমরা ক্যানকে মডেলস হিসাবে আমরা যখন দেখছিলাম, তখন এই জিনিসটা আমরা লক্ষ্য করেছিলাম, মডেলসগুলো আবার কী করতে পারে, কোনো একটা সেন্টেন্সের মধ্যে মেইন যেই ভাবটা থাকে সেটাকে মডিফাই করতে পারে। এখন আমি যদি বলি হি ক্যান প্লে ফুটবল, এখানে হি ক্যান প্লে ফুটবল, ক্যান ইজ a model here, can is being used as a model. Now what is it doing? It is modifying the main verb, that is he can play football. যেমন আমি বলি he can play football, he plays football, যদি বলি he plays football, সে ফুটবল খেলে। এখন যদি আমি বলি he can play football, এই সেন্টেন্সটার মধ্যে কি করছি, we express ability, so can be used for expressing ability of a person। এই সেন্টেন্সটার মধ্যে আমরা সেটাই দেখলাম। চলো আমরা লক্ষ্য করি, আর যেগুলো আমাদের বাকি ছিল সেই ক্লাসে, আজকে সেই ক্লাসে আমরা যেগুলো কন্টিনিউ করতে পারিনি আজকে কন্টিনিউ করে নিচ্ছি। মাস্ট দিয়ে আমরা ক্লাসটা এন্ড করেছিলাম, আজকে আমরা মাস্ট নট আগে ইউজ করছি। মাস্ট নট কি এক্সপ্রেস করে, মাস্ট নট প্রহিবিশন এক্সপ্রেস করি। প্রহিবিশন মানে কি, নিষেধ করা, কাউকে যদি আমরা কোনো কিছু করতে নিষেধ করি। এখন যদি আমি 2 একটা সেন্টেন্স লিখি,
ইউ মাস্ট নট রান ইন দ্য সান। এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো তোমরা, কি লিখলাম? ইউ মাস্ট নট রান ইন দ্য সান। মাস্ট নটকে ফর এক্সপ্রেসিং প্রহিবিশন, মানে নিষেধ যখন আমরা এক্সপ্রেস করি মাস্ট নট দিয়ে। আরেকটা সেন্টেন্স যদি লিখি, উই মাস্ট নট ডিসরেসপেক্ট the elderly people. এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো, দুইটা সেন্টেন্স লিখলাম আমি এখন। ইউ মাস্ট নট রান ইন দ্য সান, তুমি অবশ্যই রোদে দৌড়বে না। আর আরেকটা সেন্টেন্স লিখলাম, উই মাস্ট নট ডিসরেসপেক্ট দ্য এল্ডারলি পিপল, আমরা অবশ্যই বয়স্ক মানুষদের অসম্মান করব না। এখন আমরা কি করলাম, দুটো সেন্টেন্সের মধ্যে মাস্ট নট, যেটাকে আমরা বলছিলাম প্রহিবিশন এক্সপ্রেস করবার জন্য মাস্ট নটকে আমরা ইউজ করলাম। ইউ মাস্ট নট রান ইন দ্য সান। আর সেকেন্ড সেন্টেন্সটা হলো উই মাস্ট নট ডিসরেসপেক্ট দ্য এল্ডারলি পিপল। সেকেন্ড সেন্টেন্সটার বাংলা কি দাঁড়াচ্ছে? উই মাস্ট নট, আমরা অবশ্যই বয়স্ক মানুষদের বা বৃদ্ধ মানুষদের আমরা কি করবো না, বৃদ্ধ মানুষদের অসম্মান করবো না। এখন আমরা যদি এই সেন্টেন্সগুলোতে একটু লক্ষ্য করি, এই সেন্টেন্সগুলোর মাস্টের যে ইউসেসটা, মাস্ট নটের যে ইউসেসটা মডেলস হিসেবে যেটাকে আমরা ইউজ করছি, এখন এই সেন্টেন্সটার মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, তখন আমরা দেখতে পারবো এই সেন্টেন্সটার মধ্যে ফার্স্ট সেন্টেন্সটা ইউ মাস্ট নট রান ইন দ্য সান, এই সেন্টেন্সটা আমি কি লিখলাম? ইউ মাস্ট নট রান ইন দ্য সান। নাও ইন দিস সেন্টেন্স হুইচ ওয়ার্ড ইজ দ্য মেইন ভার্ব? Run is the main verb in this sentence. Now if you pay attention to this particular word run, then you can easily understand that in the first sentence we haven't used the past form or the past participle form of run. Here we have used the base form or root form, or we can say the present form of run. মানে এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি করেছি, যখন আমরা মেইন ভার্বটাকে ধরছি রান, তখন আমরা আগেই যেহেতু বলেছিলাম আমরা যখন মডেলস হিসেবে কোনো একটা ভার্বকে ইউজ করব, সেই সেন্টেন্সটার মধ্যে মডেলসের পরে যেই প্রিন্সিপাল ভার্বটা থাকবে সেই ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে। এখন আমরা এই সেন্টেন্সটার মধ্যেও দেখলাম যে মাস্ট নটের পরে যেই ফাইনিট ভার্বটা বা প্রিন্সিপাল ভার্বটা আছে সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। সেকেন্ড সেন্টেন্সের মধ্যে উই মাস্ট নট ডিসরেসপেক্ট দ্য এল্ডারলি পিপল, এই সেন্টেন্সটার মধ্যে আমরা যদি দেখি এখানে ফাইনিট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব যেটাই আমরা বলি, ডিসরেসপেক্ট হচ্ছে এখানে মেইন ভার্ব। এখন ডিসরেসপেক্ট মেইন ভার্বটা আছে কি ফর্মে? প্রেজেন্ট ফর্মে আছে, ঠিক আছে? এর মানে কি, আমরা যখন মডেলস হিসাবে কোনো একটা ভার্বকে ইউজ করব সেন্টেন্সের মধ্যে, তখন সেই সেন্টেন্সের মধ্যে মেইন ভার্বটা বা প্রিন্সিপাল ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে। এখন এই দুইটা সেন্টেন্সের মধ্যে আমরা সেই জিনিসটাই দেখছি। আচ্ছা, মাস্ট নট গেল, এখন আমরা নিড নটের ইউসেজটা দেখি। নিড নট, need not expressing negation. I need not want a book now. আরেকটা সেন্টেন্স লিখছি, হি নিড নট গো দেয়ার। নিড নট দিয়ে আমরা কি করছিলাম? নিগেশন এক্সপ্রেস করছিলাম, ঠিক আছে? নিগেশন মানে কি, যেটা আমরা কি বলবো, প্রয়োজন নেই, উচিত না, বা প্রয়োজন নেই, যেটা আমরা বলছি প্রয়োজন নেই। আই নিড নট ওয়ান্ট এ বুক নাও, আই নিড নট ওয়ান্ট এ বুক নাও, আমার কোনো বইয়ের এখন প্রয়োজন নেই। এই সেন্টেন্সটা যদি আমি ট্রান্সলেট করি, আই নিড নট ওয়ান্ট এ বুক নাও, আমার কোনো বইয়ের এখন প্রয়োজন নেই। সেকেন্ড সেন্টেন্সটা আমরা যদি দেখি, হি নিড নট গো দেয়ার, হি নিড নট গো দেয়ার। নাও জাস্ট পে ইউর অ্যাটেনশন টু দ্য সেকেন্ড সেন্টেন্স দ্যাট আই হ্যাভ রিটেন, হি নিড নট গো দেয়ার। আমরা যদি এই সেন্টেন্সটা ধরি, তবে আমরা এই ভার্বটাকে যদি মডেল হিসেবে আমরা যদি না ইউজ করি, নিডকে যদি আমরা মডেল হিসেবে না ইউজ করি, নিডকে কিন্তু আমরা আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ করতে পারি। কেমন করে? যদি আমি লিখি হি নিডস স্পেশাল অ্যাটেনশন এই সেন্টেন্সটা আমি লিখলাম কি, হি নিডস স্পেশাল অ্যাটেনশন। এখন যখন আমি নিডকে ফাইনিট ভার্ব বা মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে ইউজ করি, তখন কিন্তু আমরা নিডের পর কি লিখি, নিড যদি কোনো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের পরে ইউজ হয়, তখন কিন্তু আমরা নিডের পরে
নিডের যেটাকে আমরা বলছি সাফিক্স, নিডের পরে এস বাই এস অ্যাড করতে হচ্ছে। এখানে নিডের পরে আমরা কি ইউজ করছি, এস ইউজ করেছি। হি নিডস স্পেশাল অ্যাটেনশন, তার বিশেষ মনোযোগের প্রয়োজন, হি নিডস স্পেশাল অ্যাটেনশন। আর এই সেন্টেন্সটার মধ্যে আমরা কিন্তু নিডকে কি করিনি, মোডাল হিসেবে ইউজ করিনি। এই কথাটা একটু তোমাদের মনে রাখতে হবে কেয়ারফুলি, এটা একটু ইম্পর্টেন্ট এই ব্যাপারটা। হি নিডস স্পেশাল অ্যাটেনশন, যখন আমরা নিডকে ফাইনিট ভার্ব হিসেবে ইউজ করবো সেন্টেন্সের মধ্যে, এখানে দেখো নিডসের পরে এই সেন্টেন্সটার মধ্যে নিড ইজ দ্য অনলি ভার্ব, নিডস ইজ দ্য অনলি ভার্ব এই সেন্টেন্সটার মধ্যে। এই নিডকে ছাড়া আর কিন্তু কোনো ভার্ব নেই। এর মানে কি, এটা হয়েছে কি, এটা মানে এই নিডটা এখানে কি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ফাইনিট ভার্ব বলতে পারি বা মেইন ভার্ব আমরা বলতে পারি, এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। যার জন্য আমরা কি করছি, নিডের পরে আমরা যখন হি নিড লিখছি, নিডের পরে আমরা কি লিখছি, এস অ্যাড করে দিচ্ছি, হি নিডস স্পেশাল অ্যাটেনশন। কিন্তু আগের যে সেন্টেন্সটা ছিল হি নিড নট গো দেয়ার, একটু লক্ষ্য করো এই সেন্টেন্সটার মধ্যে কয়টা ভার্ব আছে, দেয়ার ইজ অনলি ওয়ান ভার্ব, দ্যাট ইজ নিড। বাট ইন দিস সেন্টেন্স হি নিড নট গো দেয়ার, হি নিড নট গো দেয়ার, এই ভার্বটা হচ্ছে মোডাল অ্যান্ড গো ইজ দ্য ফাইনিট ভার্ব, গো ইজ দ্য মেইন ভার্ব, ঠিক আছে। গোটা হচ্ছে মেইন ভার্ব, যার জন্য কি করছি আমরা, গোটাকে প্রেজেন্ট ফর্মে ছিল, গো প্রেজেন্ট ফর্মেই রাখছি। কারণ আমরা বলছি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা যদি আমরা মোডাল ভার্ব ইউজ করি, মোডালস ইউজ করি, তখন সেই মোডালসের পরে যে মেইন ভার্বটা আসবে সেটা সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে। এখন কি লিখলাম, হি ডিড নট গো দেয়ার। আর আরেকটা কথা আমরা বলেছিলাম, মোডালের সঙ্গে, মোডাল ভার্বসের সঙ্গে কোনো সময় কি হয় না, আমরা যেটা বলছিলাম সাফিক্স হিসেবে এস বা ইএস, আইএনজি, ইডি, ইএন এগুলো কোনো সময় আমরা অ্যাড করি না, ঠিক আছে। এখন আমরা যদি সেই লজিকটাই ধরি, সেই রুলটাই ধরি, তখন সেই রুলটা অনুসারে কি হয়ে গেছে, এখানে যদি আমরা ফাইনিট ভার্ব হিসেবে নিডকে ইউজ করতাম, তখন নিডের পরে এস একটা অ্যাড করার কথা ছিল, হি নিডস নট গো দেয়ার, ঠিক আছে। কিন্তু এখানে আমরা কিন্তু কি করছি, নিডকে কিন্তু আমরা ফাইনিট ভার্ব হিসেবে ইউজ করছি না, নিডকে আমরা মোডাল হিসেবে ইউজ করছি। যার জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও আমরা কি করলাম না, নিডের পরে এস ইউজ করলাম না। এই কথাটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর নিড নটটা যখন আমরা নিডকে মোডাল হিসেবে ইউজ করি, তখন নিডের পরে নট থাকে, নিড নট থাকে, মানে নেগেশন বোঝানোর জন্য, ঠিক আছে। এখন এই সেন্টেন্সটাতে কি লিখলাম, আই নিড নট, তোমরা যদি একটু লক্ষ্য করো, আই নিড নট মোডাল ভার্ব, তারপর আছে কি ওয়ান্ট আবার কি ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। সেকেন্ড সেন্টেন্সটা হি নিড নট গো দেয়ার, হি নিড নট ভার্বটাকে আমরা মোডাল হিসেবে ইউজ করেছি, যার পরে গো ভার্বটা কি হয়ে গেছে, গো ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। আর এই যে সেন্টেন্সটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছিলাম, এই নিড ভার্বটাকে ফাইনিট ভার্ব হিসেবে ইউজ করে, এই সেন্টেন্সটার মধ্যে কি ছিল, যেহেতু এই সেন্টেন্সটার মধ্যে একটাই ভার্ব, আর যেটাকে আমরা বলছি নিড হচ্ছে গিয়ে কি মেইন ভার্ব বা ফাইনিট ভার্ব, যার জন্য এই নিডের পরে এস ইউজ হয়েছে। চলো এবার আমরা আরেকটা ভার্ব আছে ডেয়ার, এটাকে ইউজ করি। Dare expressing bold assertion. Dare expressing bold assertion. আচ্ছা, এখন যদি আমি একটা সেন্টেন্স লিখি, বোল্ড অ্যাসারশন মানে কি, যে কথাটা আমরা বলতে সাহস করি না, কিন্তু ডেয়ার দিয়ে সেই কথাটা আমরা বলতে পারি। বোল্ড অ্যাসারশন মানে কি, সাহসিক কোনো একটা মন্তব্য করা, সাহসিক কোনো একটা ঘোষণা করা, সাহসিক কোনো একটা স্বগোক্তি, যেটাকে আমরা বলতে পারি অ্যাসারশন, অ্যাজার্ট করা, ঠিক আছে, মত প্রকাশ করা। এখানে আমরা বলছি কি, আই ডেয়ার সে ইউ আর আ ফুল, আই ডেয়ার সে, আমি বলতে সাহস করি, আমার বলার সাহস আছে, বা আমি বলতে সাহস করছি, ইউ আর এ ফুল, তুমি একটা বোকা। এখানে হচ্ছে ডেয়ারের ইউসেজটা আমরা কি করলাম, মডেল হিসেবে ইউজ করলাম, আই ডেয়ার সে। দেখো ডেয়ারের পরে কি আছে, ডেয়ারের পরে আরেকটা মেইন ভার্ব আছে। এর মানে কি, যে সেন্টেন্সে, আবার রিপিট করছি, যে সেন্টেন্সে আমরা মডেল ভার্বস ইউজ করব, সেই সেন্টেন্সে অবভিয়াসলি মডেলসের পরে আরেকটা ফাইনিট ভার্ব, বা যেটাকে আমরা মেইন ভার্ব বলছি, সেই মেইন ভার্বটা থাকবে। আর মেইন ভার্বটা অবভিয়াসলি সেটা কি ফর্মে থাকবে, প্রেজেন্ট ফর্মে থাকবে। এখানে ডেয়ার হচ্ছে মডেল ভার্ব, আর ডেয়ারের পরে সে হচ্ছে গিয়ে কি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, ডেয়ার নট দিয়ে যদি বলি, they are not afraid to do something, they are not, মানে কোনো কিছু করতে আমরা যদি ভীত হই, afraid to do something, কোনো কিছু করতে আমরা যদি ভয় পাই। আমি এই সেন্টেন্সটা যদি লিখি, I dare not follow you, I dare not follow you, তোমাকে ফলো করার সাহস আমার নেই, তোমাকে অনুসরণ করার সাহস আমার নেই, I dare not follow you। এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি করলাম, ডেয়ার নটকে, আগে যেটা ডেয়ার ছিল, এখন আমরা কি করছি, ডেয়ার নটকে
আমরা নেগেটিভ সেন্টেন্স ইউজ করছি। আমরা বলছি কি দে আর নট অ্যাফ্রেড টু ডু, দে আর নট ফর এক্সপ্রেসিং আ সেন্স দ্যাট ইজ অ্যাফ্রেড টু ডু সামথিং, মানে যখন আমরা কোনো কিছু করতে ভয় পাই। আই ডেয়ার নট, এখানে ডেয়ার নটকে আমরা মডেল হিসেবে ইউজ করেছি। ডেয়ার নট ফলো ইউ, তোমাকে অনুসরণ করার সাহস আমার নেই। এই সেন্টেন্সটার অর্থ দাঁড়ালো এই। আচ্ছা, এখন বাকি আছে আরও দুই একটা। অট টু আরেকটা খুব ইম্পর্টেন্ট মডেল ভার্ব অট টু। অট টু দিয়ে আমরা মোরাল অব্লিগেশন এক্সপ্রেস করতে পারি। যেমন করে আমি এই সেন্টেন্সটা যদি লিখি, উই অট টু লাভ আওয়ার নেইবার্স। অট টু আর শুড কিন্তু আমরা বলতে পারি অনেকটা একদম ওভারল্যাপিং। অট টু আর শুড একটা আরেকটার সঙ্গে মানে বলবো ওতপ্রোতভাবে মিশে আছে। অনেক সময় আমরা অটের পরিবর্তে শুড লিখতে পারি, শুটের পরিবর্তে অট টু কিন্তু লিখতে হবে, শুডের পরিবর্তে আমরা আবার অট টুও লিখতে পারি। এখানে যদি লিখি উই শুড লাভ আওয়ার নেইবার্স, এখানে মোরাল অব্লিগেশন বোঝানোর জন্য আমরা শুডও ইউজ করতে পারি। আবার শুডের পরিবর্তে আমরা অট টু ইউজ করতে পারি। অট লিখলে অটের সঙ্গে অটের পরে টু লিখতে হবে, কিন্তু শুডের পরে আমরা কি লিখি না, শুডের পরে আমরা টু লিখি না। এটাই হচ্ছে ডিফারেন্সটা। উই অট টু লাভ আওয়ার নেইবার্স, এটা হচ্ছে কি মোরাল অব্লিগেশন, নৈতিক বাধ্যবাধকতা এক্সপ্রেস করলে তখন আমরা অট টু দিয়ে আমরা কি করতে পারি, ওই শুডের পারপাসটাও আমরা সার্ভ করতে পারি, শুডের পারপাসটাও আমরা ফুলফিল করতে পারি। উই অট টু লাভ আওয়ার নেইবার্স, আমাদের অবশ্যই আমাদের যারা প্রতিবেশী আছে তাদের ভালোবাসা, আমি বলতে পারি আমাদের প্রতিবেশীদের ভালোবাসা আমাদের উচিত। এখানে আমরা কি করলাম, অট টু দিয়ে মোরাল অব্লিগেশন এক্সপ্রেস করলাম। আবার অট টু দিয়ে আমরা কি করতে পারি, সাজেশনও এক্সপ্রেস করতে পারি। অট টু দিয়ে আমরা আবার সাজেশনও এক্সপ্রেস করতে পারি। যদি আমি এই সেন্টেন্সটা লিখি, ইউ অট টু টেক কেয়ার অফ ইউর হেলথ। ইউ অট টু টেক কেয়ার অফ ইউর হেলথ, এটা আমরা কি করলাম, সাজেশন এক্সপ্রেস করবার জন্য কাউকে আমরা কি করছি, সাজেস্ট করছি কোনো কিছু। সাজেস্ট করার ক্ষেত্রে সাজেস্ট করার অর্থ আমরা অট টু ইউজ করতে পারি। এখানে এই সেন্টেন্সটার মধ্যে কি করছি, ইউ অট টু টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। তাই আমরা কি বলছিলাম আগের সেন্টেন্সটার ক্ষেত্রে, অট টুকে আমরা কি করতে পারি, শুডের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। যেই সেন্টেন্সগুলোতে আমরা শুড ইউজ করতে পারি সেই শুডের পরিবর্তে অট টু ইউজ করতে পারি। আবার অনেক সময় কি করতে পারি, আমরা অট টুর পরিবর্তে শুড ইউজ করতে পারি, শুডের পরিবর্তে আমরা আবার অট টু ইউজ করতে পারি। কারণ আমি আগে বলছিলাম অট টু আর শুড খুব এগুলো হচ্ছে কি ওভারল্যাপিং ইউসেজ। আচ্ছা, গেল এটা। আরেকটা বাকি আছে যেটা আমরা সেই দিন ডিসকাস করতে পারিনি, ইউজ টু। ঠিক আছে, এখন তোমরা এই মডেলটা আমরা যখন ইউজ করি এটা খুব কমন, কারণ আমরা যখন টেন্স নিয়ে ডিসকাস করি, পাস্ট টেন্স বিশেষত, যখন কোনো আমরা পাস্ট হ্যাবিট বুঝাই, পাস্ট হ্যাবিট মানে অতীত অভ্যাস বোঝানোর জন্য, অতীত অভ্যাস যেটা এখন আর নেই। আচ্ছা, আমি যদি একটা সেন্টেন্স লিখি, এই সেন্টেন্সটাতে আমি কি লিখলাম, অট টু ইউজ টু দিয়ে, হি ইউজ টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং, হি ইউজ টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং। এখন আমি ইউজ টু দিয়ে কি এক্সপ্রেস করছি, পাস্ট হ্যাবিট। এখানে আমি একটু লিখে দিই, ইউজ টু এক্সপ্রেসিং পাস্ট হ্যাবিট। এই সেন্টেন্সটাতে আমি কি লিখলাম, হি ইউজ টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং, হি ইউজ টু ওয়াক, সে হাঁটতো
ভোরবেলা, খুব ভোরবেলা সে হাঁটতো। এখন যখন আমরা বলছি হাঁটতো, বাংলায় যখন আমরা বলি সে ভোরবেলা হাঁটতো, এর মানে কি সে এখন আর হাঁটে না। দ্য ভেরি সেন্টেন্স সেজ দ্যাট the sentence expresses, or we can say the sentence expresses a past habit of the speaker here. He আমরা বলছি কি he used to walk early in the morning, এখানে সাবজেক্ট কে he is the subject, so here we are talking about a past habit of the subject. এখানে সাবজেক্ট হচ্ছে he, এই he কি করতো, সে আগে সকালবেলা, মানে বলছে কি he used to walk early in the morning, সে হাঁটতো। আর্লি মর্নিং বলতে গিয়ে কি খুব ভোরবেলা সে হাঁটতো, এর মানে কি সে এখন আর হাঁটে না। এখন আমরা ইউজ টু দিয়ে কি করতে পারি, পাস্ট হ্যাবিট এক্সপ্রেস করবার জন্য আমরা ইউজ টু আমরা লিখতে পারি, আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। এখন আরেকটা সেন্টেন্স যদি আমি লিখি, আই ইউজ টু bathe, I used to bathe daily in the river, বা I used to bathe in the river daily, এটাও লিখতে পারি আমরা। অ্যাডভার্বটাকে আমরা একদম সেন্টেন্সের শেষে নিয়ে যাই। I used to bathe in the river daily। আরেকটা সেন্টেন্স লিখলাম আমি ইউজ টু দিয়ে, এখানে কি লিখলাম, I used to bathe in the river daily, I used to bathe in the river daily, আমি প্রত্যহ নদীতে স্নান করতাম, আমি প্রত্যহ বা প্রত্যেক দিন নদীতে স্নান করতাম। এর মানে কি, করতাম মানে কি এখন আর করি না, করি না। দ্যাট ইজ অলসো আ সেন্টেন্স এক্সপ্রেসিং পাস্ট হ্যাবিট, মানে অতীত অভ্যাস এই সেন্টেন্সটার মধ্যে দিয়েও আমরা এক্সপ্রেস করছি। সুতরাং অট্টুকে আমরা কোন সময় ইউজ করবো এই কথাটা মনে রাখতে হবে। ফর এক্সপ্রেসিং পাস্ট হ্যাবিট, অতীত অভ্যাস বোঝানোর জন্য আমরা অট্টুকে মডেল হিসেবে ইউজ করতে পারি। এখন আমরা এই সেন্টেন্সগুলোকে যদি একটু এক্সপ্লেন করি, এখানে আমরা অট্টুকে যেহেতু মডেল হিসেবে ইউজ করেছি, আমরা বলেছিলাম যখন আমরা কোনো একটা ভার্বকে মডেল হিসেবে ইউজ করব তখন সেই সেন্টেন্সটার মধ্যে কি থাকবে, আরেকটা প্রিন্সিপাল ভার্ব থাকবে। দেখো এখানে আছে হি ইউজ টু ওয়াক, দেখো আছে, আমি এটাকে সার্কেল করে দিচ্ছি, হি ইউজ টু ওয়াক, ঠিক আছে। আর এই সেন্টেন্সটার মধ্যে আই ইউজ টু বেথ, আই ইউজ টু বেথ ইন দ্য রিভার ডেইলি, ঠিক আছে। এখন এই দুটো সেন্টেন্সের মধ্যে যেটাকে আমি ফার্স্ট সেন্টেন্সটার মধ্যে ওয়াকে আমি সার্কেল করে দিলাম, তারপর আমি বেথকে সার্কেল করে দিলাম। এখন এই দুইটা ওয়ার্ডকে আমরা যদি দেখি, এই দুইটা ওয়ার্ড দুটোটাই ওয়ার্ড হচ্ছে কি এখানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা ফাইনিট ভার্ব। এখন এই দুটোটা ভার্বই কি হয়েছে, তাদের প্রেজেন্ট ফর্মে ইউজ হয়েছে। যে কথাটা আমরা বারবার বলছি, যখন আমরা কোনো একটা সেন্টেন্সের মধ্যে মডেল ভার্বস ইউজ করব তখন সেই সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্ব যেটা থাকবে সেই ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মেই ব্যবহৃত হবে, ঠিক আছে। এখন স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটাতে তোমরা ফোন করে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে মডেলসের উপর, তোমরা আমাকে কোনো কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করার থাকে তোমরা অবশ্যই করতে পারো, ঠিক আছে। তোমরা কোয়েশ্চেন করলে আমি তোমাদের সেই কোয়েশ্চেনগুলোর আনসার দিতে চেষ্টা করব। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে তোমরা ফোন করবে। তবে মডেলসের ডিসকাশনটা আমরা এখানেই কমপ্লিট করছি। আর এখন যদি তোমরা কোয়েশ্চেন করো যে স্যার এই কোয়েশ্চেনটা খুব স্বাভাবিক, যে স্যার আমরা যে এতদিন গত ক্লাসে আজকের ক্লাসে আমরা কি মডেল নিয়ে আমাদের আলোচনা হলো, এখন পরীক্ষার মধ্যে মডেলসের উপর কোয়েশ্চেন্স কেমন করে থাকবে। মডেলসের উপর কোয়েশ্চেন্স তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফর্মেই দেওয়া থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করার ফর্মেটেই দেওয়া থাকবে। এখন ধরো এই সেন্টেন্সটাই দিল, হি ইউজ টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং, আমি এটাকে একটু দেখিয়ে দিচ্ছি। ধরো এই সেন্টেন্সটা থাকলো, হি ইউজ টুর জায়গাটা যেটা মডেলস আছে, মডেল ভার্ব আছে, এটা মুছে দিল, এটা এখানে একটা কি দিয়ে দিল, একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিল, এখানে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিল আর কিছু অপশনস দিয়ে দিল। অপশনসের মধ্যে থাকলো তিনটা অপশনস, ইউজ টু থাকলো, ঠিক আছে, early in the morning এই ওয়ার্ডটা লিখিনি, used to থাকলো, তারপর dare দিয়ে দিল, আর আরেকটা দিল ধরো
ইউজ টু ডেয়ার আর কি দিতে পারি, মাস্টই দিয়ে দিল। ঠিক আছে, এই সেন্টেন্সটার মধ্যে ধরো এই সেন্টেন্সটা দিল, দিয়ে এখানে আমি যেই মডেলটা ইউজ করেছিলাম মডেলের জায়গাটাকে ব্ল্যাঙ্ক করে দিল, ব্ল্যাঙ্ক করে দিয়ে তোমাদের তিনটা অপশন দিয়ে দিল, যে কোনো তিনটা মডেল দিয়ে। এখন এই কথাটা মনে রাখতে হবে, অনেক সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা কি করতে পারি, একাধিক মডেলকে ইউজ করতে পারি। এই সেন্টেন্সটার মধ্যে যেমন করে আমরা যদি ইউজ টুর জায়গায় মাস্ট লিখি সেটাও কিন্তু কারেক্ট হবে, হি মাস্ট ওয়াক আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, এখানে যদি আমরা যেটা আমরা দেখেছিলাম মাস্ট নেসেসিটি এক্সপ্রেস করবার জন্য যেটা আমরা ইউজ করি মাস্টকে, এখানে যদি নেসেসিটি এক্সপ্রেস করবার জন্য আমরা বলি হি মাস্ট ওয়াক আর্লি ইন দ্য মর্নিং। যদিও তোমাদের পরীক্ষার সময় এমন দুইটা টপিক দেবে না যে দুইটা টপিককেই তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে বা ব্ল্যাঙ্কটার মধ্যে তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, যেটাকে এমন একটা মডেল তোমরা চুজ করবে যেটা কি হবে, তিনটা মডেলের মধ্যে শুধুমাত্র একটা মডেলকেই তোমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ওই ব্ল্যাঙ্কটার মধ্যে ইউজ করতে পারবে। ঠিক আছে, আমি যে কথাটা বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো। মানে পরীক্ষার মধ্যে যখন তোমাদের অপশন দেওয়া থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিলে, ধরো তিনটা মডেল ভার্ব দিল, এখন সেই তিনটা মডেল ভার্বের মধ্যে শুধুমাত্র একটা মডেল ভার্বই থাকবে যেই মডেল ভার্বটাকে নিয়ে তুমি ফিল ইন দ্য, মানে যেটাকে আমরা বলছি তুমি গ্যাপটা ফিল করতে পারবে বা ব্ল্যাঙ্কটা ফিল করতে পারবে। তো তখন কিন্তু এমন থাকবে না যে এক বা একাধিক মডেল ভার্ব সেখানে নিয়ে তুমি ইউজ করতে পারবে, সেটা হবে না। তিনটা মডেল ভার্ব যদি দেওয়া থাকে তিনটার মধ্যে একটা মডেল ভার্বকে দিয়েই তুমি ব্ল্যাঙ্কটা ফিল করবে। ঠিক আছে, এইখানে যেমন করে আমি লিখছি ইচ্ছা করেই ইউজ টু, আমরা যেটা আগে লিখেছিলাম ইউজ টু আমরা এখানে ইউজ করতে পারি, ইউজ টুর পরিবর্তে আবার আমরা এখানে যদি ধরো আমরা বলি মাস্টকেও আমরা এখানে ইউজ করতে পারি নেসেসিটি এক্সপ্রেস করবার জন্য। চলো, তো এই এমন ফরম্যাটেই মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফরম্যাটেই তোমাদের মডেলসগুলো দেওয়া থাকবে, মডেলসের উপর যদি কোয়েশ্চেন আসে আর সেই হিসাবেই তোমাদের সেই গ্যাপগুলো ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে। লাস্ট ক্লাসে আমাকে একজন ফোন করেছিল লেটার টু দ্য এডিটর নিয়ে কোনো কিছু আলোচনা আমাদের ক্লাসে আমরা করবার জন্য। ঠিক আছে, আজকে যেহেতু আমাদের সময় আছে আমরা এখন লেটার টু দ্য এডিটর, যেটা তোমার কম্পোজিশন সেকশনে, যেটা ফর্মাল লেটার রাইটিং সেকশন যেটা আছে, ফর্মাল লেটার রাইটিংয়ের টপিক হিসাবে সেটা দেওয়া আছে লেটার টু দ্য এডিটর। এখন আমরা সেই টপিকটা নিয়ে লেটার টু দ্য এডিটর টপিকটা নিয়েই এখন আমরা একটু আলোচনা করব। তোমরা ক্লাস 9-ও এই টপিকটা পেয়েছিলে লেটার টু দ্য এডিটর। ঠিক আছে, তোমরা যদি একটু কেয়ারফুলি এই জিনিসটা মানে দেখো তবে অবশ্যই তোমরা বুঝতে পারবে এই টপিকটা কিন্তু খুব স্কোরিং একটা টপিক বা স্কোরিং একটা এরিয়া। এই টপিকটার উপর কেউ যদি ঠিকঠাক করে একটু কেয়ারফুলি আনসারটা লিখে তবে কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাও থেকে যায়। আউট অফ যদি এখন যদি 8 আছে এবারে রিডিউসড সিলেবাসটাতে মার্কস দেওয়া, যদি 10ও থাকে ফুল মার্কস তবে 10-এর মধ্যে আউট অফ 10 এনিবডি ক্যান স্কোর 10 যদি একটু ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে লেখা যায়। কিন্তু লেটার টু দ্য এডিটর আমরা যখন প্রিপেয়ার করব বা লেটার টু দ্য এডিটর যখন আমরা লেখা শিখব তখন আমাদের কিছু যেটা বলছি আমাদের কিছু আছে মানে রুলস আছে যেটা আমরা ফরম্যাটটাকে রেডি করবার সময় সেই রুলসগুলোকে আমাদের মেনটেন করতে হবে। এখন সেই রুলসগুলোই আমরা প্রথমে একটু দেখে নেব, তারপর একটা টপিক দিয়ে আমরা দেখব কেমন করে আমরা লেটার টু দ্য এডিটর লিখতে পারি। আচ্ছা, একটা টপিক আমি এখানে একটু লিখে নিচ্ছি, ইউ আর সুমন সুমনা a resident of 17 Akhaura Road, Agartala, full stop.
write a letter to the editor of a newspaper about the nuisance caused by loudspeaker in the city during examination days, drawing attention of the concerned authority to the problem. আচ্ছা, আমি টপিকটা লিখে নিলাম, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, আর যদি দেখতে অসুবিধা হয় আমি আরেকবার বলে দিচ্ছি। ইউ আর সুমনা, a resident of 17 Akhaura Road, Agartala, write a letter to the editor of a newspaper about the nuisance caused by loudspeakers in the city during examination days, drawing attention of the concerned authority to the problem. এখন এই লেটার টু দ্য এডিটর আমরা যখন শুরু করছি তার আগেই একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলে দিই। আমরা যখন খাতা আনসার স্ক্রিপ্ট যখন ইভ্যালুয়েট করি তখন এই টপিকটা যখন আমরা দেখি বা আনসার স্ক্রিপ্ট ইভ্যালুয়েশনের সময় যখন আমরা লেটার টু দ্য এডিটর যখন আমরা চেক করি তখন এই একটা ব্যাপার মানে স্টুডেন্টসরা যে ক্ষেত্রে খুব বেশি এখানে ভুল করে এই একটা ব্যাপার আমি তোমাদের প্রথমেই বলে দিতে চাই। যেই নামটা প্রশ্নপত্রের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে, প্রশ্নপত্রের মধ্যে কম্পোজিশন সেকশনে সেটা নোটিশ হোক, আর্টিকেল হোক, স্পিচ হোক, যেটাই দেওয়া থাকবে কম্পোজিশন সেকশনের মধ্যে, লেটার টু দ্য এডিটরও যদি হয়, প্রশ্নের মধ্যে যেই নামটা দেওয়া থাকবে তোমরা যখন লেটারটা লিখছো লেটারের শেষে সেই নামটা ইউজ করবে। কোনো সময় ইনঅ্যাডভার্টেন্টলি অন্যমনস্কভাবে ইনঅ্যাডভার্টেন্টলি কী করে স্টুডেন্টসরা সেই জায়গাতে নিজেদের নাম লিখে দেয়, নিজেদের স্কুলের নাম লিখে দেয়। সেটা কিন্তু কেউ করতে পারে না। কোনো একটা স্টুডেন্ট এমনটা করলে তাকে কিন্তু নেগেটিভ মার্কিংও করা যায়, আনসারটা কেটেও দেওয়া যায়। যদিও তোমার আনসারটা হয়ে থাকে, লেটারটা যদি হয়েও থাকে, তোমার এই ভুলটার জন্য সেই লেটারটা কেউ কেটে 0 দিতে পারে। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে যখন তোমরা লেটার টু দ্য এডিটর লিখছো পরীক্ষার হলে। তখন প্রশ্নের মধ্যে যেই নামটা দেওয়া থাকবে সেই নামটা, তুমি যদি মেল হয়ে থাকো মেল নাম ইউজ করবে, তুমি যদি ফিমেল হয়ে থাকো ফিমেল নাম ইউজ করবে। ঠিক আছে, কিন্তু কোনো সময় এটা অন্যমনস্কভাবে তোমাদের নামটা বা তোমাদের স্কুলের নামটা কোনো সময় লিখবে না। আচ্ছা চলো, এখন লেটার আমরা যখন শুরু করছি লেটার টু দ্য এডিটর, তখন শুরু করবার সময় একদম প্রথমে আমরা কি করব, আমরা লেফট সাইডে কি করব, এখানে অ্যাড্রেসটা লিখে নেব, অ্যাড্রেস অফ দ্য সেন্ডার, অ্যাড্রেস। এখানে যে চিঠিটা পাঠাচ্ছে মানে যে প্রেরক, এখানে যেহেতু সুমনা বলেছে, ঠিক আছে, এখানে সুমনার অ্যাড্রেসটা লিখতে হবে। অ্যাড্রেসটা এখানে কি লেখা আছে, এ রেসিডেন্ট অফ 17 আখাউড়া রোড, আগরতলা। ঠিক আছে, এখানে লিখে দাও অ্যাড্রেস আগরতলা। তারপর কি আছে, 17 আখাউড়া রোড, 17 আখাউড়া রোড। তারপর আমরা ত্রিপুরা ওয়েস্ট লিখে দিই। আর যদি পিন নাম্বার লিখতে হয় পিন নাম্বারটাও লিখে দিই। এখন আখাউড়া রোডের পিন নাম্বার আমার এক্স্যাক্টলি জানা নেই, তাই আমি লিখছি না, ত্রিপুরা ওয়েস্ট এখানে আমি লিখে দিলাম। তারপর অবভিয়াসলি ডেটটা দিয়ে দেবে নিচে, যেই ডেটে চিঠিটা পাঠাচ্ছ সেই ডেটটা এখানে দিয়ে দিবে। ঠিক আছে, তারপর এটার নিচে আমি এখন
এই পার্টটা মুছে দিচ্ছি। এখন আমাদের মনে রাখতে হবে ফরম্যাট যখন আমরা লেটার টু দ্য এডিটর ফরম্যাট যখন আমরা লিখছি, ফরম্যাটের মধ্যে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? ফরম্যাট যদি রং হয়, সেই রং ফরম্যাটের জন্য আমরা কী করতে পারি, মার্কস ডিডাক্ট করতে পারি। সেজন্য ফরম্যাটটা যখন আমরা লিখবো, সেই ফরম্যাটটা আমাদের কী হতে হবে, জাস্ট হতে হবে, সেই ফরম্যাটটা আমাদের কারেক্ট লিখতে হবে। আচ্ছা, প্রথমে কী করলাম, আমরা সেন্ডারের যে চিঠিটা পাঠাচ্ছে তার আমরা অ্যাড্রেসটা এখানে লিখে নিলাম, তারপর ডেটটা দিয়ে দিলাম। তারপর এখানে টু দ্য এডিটর, লিখে নিলাম। তারপর ত্রিপুরার একটা নিউজ পেপারের নাম লিখে দিলাম আমরা, দ্য টাইমস অফ ত্রিপুরা। নিউজ পেপারটার আগে সবসময় কিন্তু দা লিখতে মনে রাখবে, ঠিক আছে? কারণ নিউজ পেপারের আগে আমরা কি জানি, সেটার আগে আমরা কি করি, ডেফিনিট আর্টিকেল দা ইউজ করি। কোনো পত্রিকার নামের আগে দা ইউজ হয়। দ্য টাইমস অফ ত্রিপুরা। দ্য টাইমস অফ ত্রিপুরা, যদি টাইমস অফ ত্রিপুরার ডিটেইল অ্যাড্রেস জানা থাকে, ডিটেইল অ্যাড্রেস লিখে দিবে, আর না হয়তো আগরতলা ওয়েস্ট ত্রিপুরা লিখলেও হবে। এই দুটোটা মানে যে অ্যাড্রেস লিখছে, সেন্ডারের অ্যাড্রেসটা, মানে সরি, যে চিঠিটা লিখছে মানে সেন্ডারের অ্যাড্রেসটা, প্রেরকের অ্যাড্রেসটা, তারপর নিচে ডেট, আর তারপর তার নিচে টু দ্য এডিটর দ্য ত্রিপুরা টাইমস, দ্য টাইমস অফ ত্রিপুরা লিখলাম, বা ত্রিপুরার একটা নিউজ পেপারের নাম লিখে দেবে, তারপর অ্যাড্রেসটা দিয়ে দিবে। এই দুটোটা হবে কোন সাইডে, লেফট সাইডে, ঠিক আছে? যে পেজটা থাকবে পেজের লেফট সাইডে হবে। এখন আমি মুছে দিচ্ছি, কারণ স্পেস একটু কম আছে বোর্ডটাতে, তাই আমি এগুলো মুছে দিচ্ছি। তারপর তোমাদের সাবজেক্টটা স্পেসিফিক্যালি মেনশন করতে হবে, ঠিক আছে? সাবজেক্টটা কিন্তু অবশ্যই মনে রাখো, সাবজেক্ট যদি না দাও লেটারের মধ্যে, তবে তোমার লেটারটা হচ্ছে কি, লেটার টু দ্য এডিটর ইনকমপ্লিট। এটার জন্য মার্কস 1 বা 2 ডিডাক্ট করা যায়, ঠিক আছে? 2 মার্কস ডিডাক্ট করা যায়। তুমি যদিও খুব ভালো করে, খুব ব্রিলিয়ান্ট খুব একটা আনসার তুমি একটা লিখে দাও, ফুল ফ্ল্যাজেড আনসার, কিন্তু তোমার সাবজেক্ট নেই, সেই লেটারের মধ্যে বড় জোর তোমাকে কেউ আউট অফ 10, আউট অফ 8, 3 বা 4 দেবে, ঠিক আছে? কারণ সাবজেক্ট যদি তুমি না লিখো, কারণ সাবজেক্ট না লিখলে সেটা ফল্টি আনসার, রং আনসার। এখন সাবজেক্ট এখানে আমাদের কি লিখতে বলেছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য nuisance caused by loudspeakers in the city during examination days, drawing attention of the concerned authority to the problem. আর সাবজেক্ট লেখার সময় সবসময় মনে রাখতে হবে সাবজেক্টটা খুব স্পেসিফিক হবে, আর সাবজেক্টটা যত ছোট হতে পারে ততই ভালো। এখানে যেহেতু লিখেছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য nuisance caused by loudspeakers, আমরা লিখে দিতে পারি সাবজেক্ট ডিস্টারবেন্স লিখতে পারি, nuisanceও লিখতে পারি, disturbance caused by the reckless use of microphones. ঠিক আছে? এখানে আমরা সাবজেক্ট কি লিখে দিলাম, ডিস্টারবেন্স বা নুইজেন্সও লিখতে পারি, বিরক্তি। এখানে ডিস্টারবেন্স হচ্ছে ডিস্টার্ব ক্রিয়েট করা, ডিস্টার্ব ভাবটাকে আমরা নাউন ফর্ম হিসেবে এখানে ইউজ করছি। অসুবিধা সৃষ্টি করা, ডিস্টারবেন্স কজড বাই দ্য রেকলেস ইউজ অফ মাইক্রোফোনস। এখানে রেকলেস কথাটা কেন ইউজ করলাম, সরি, আর সি কে, বেপরোয়া, যেটাকে রেকলেস বলছি আমরা, বেপরোয়া ইউসেজ অর ইউজ, রেকলেস ইউজ অফ মাইক্রোফোনস। এখানে বেপরোয়া ব্যবহার, মাইক্রোফোনের যে বেপরোয়া ব্যবহার হচ্ছে, সেই ব্যবহারের ফলে মানুষের যে অসুবিধা হচ্ছে, সেই অসুবিধা নিয়ে আমরা এই চিঠিটা লিখছি। সুতরাং সাবজেক্টটা হয়ে গেল, সাবজেক্ট কি লিখলাম আমরা, ডিস্টারবেন্স কজড বাই দ্য রেকলেস ইউজ অফ মাইক্রোফোনস। এখন এই ফরম্যাটটা আমরা যখন শিখছি, বা ফরম্যাটটা যখন আমরা লেটার টু দ্য এডিটর আমরা লিখছি, তখন একটা জিনিস খুব কি বলবো, এখানে খুব ইম্পর্টেন্ট, তোমাদের বলে দেওয়া উচিত। এবার যেহেতু স্কুলে ক্লাস টাস হচ্ছে না তোমাদের, আমরা স্কুলে সেই কথাগুলো যেটা সব সময় বলে থাকি বরাবরই, ক্লাস আমরা যখন লেটার টু দ্য এডিটর ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করি, সেই কথাগুলো আমরা বলি। এখনও তোমরা যারা এই ক্লাসটা করছো তাদের উদ্দেশ্যে আমি বলছি, লেটার টু দ্য এডিটর একটা
যদি তোমরা প্রিপেয়ার করছো তখন সেই ফরম্যাটটাকেই যে কোনো টপিক এখন আসুক লেটার টু দ্য এডিটর, এখন আমি যদি এই ফরম্যাটটাকে আমি কি করি, এই ফরম্যাটটাকে ওই ধরো তুমি একটা টপিক প্রিপেয়ার করলে, এখন সেই টপিকটা তোমার পরীক্ষা হলে সেই টপিকটা এলো না, কিন্তু লেটার টু দ্য এডিটরের ক্ষেত্রে কিছু আমাদের সেন্টেন্সেস আছে, যেই সেন্টেন্সগুলোকে আমরা যে কোনো লেটার টু দ্য এডিটর আসুক না কেন, যে কোনো টপিকের উপর আসুক না কেন, আমরা সেগুলোকে রিপ্রোডিউস করতে পারি, সেগুলোকে আমরা আবার ইউজ করতে পারি। ঠিক আছে, এখন আমি সেটাই দেখাচ্ছি, যেটাকে আমরা আবার কমন ফরম্যাট বলি লেটার টু দ্য এডিটরের ক্ষেত্রে, কমন ফরম্যাট সেটাও আমরা বলতে পারি। এখন এই কমন ফরম্যাটের ক্ষেত্রে আমরা যেই কমন সেন্টেন্সেসগুলো ইউজ করি, সেই সেন্টেন্সেসগুলো যে কোনো টপিকের উপর লেটার টু দ্য এডিটর আসুক আমরা সেগুলোকে লিখতে পারবো, ব্যবহার করতে পারবো। এই ক্ষেত্রে কি হবে, অনেক সময় দেখা যায় যে কেউ ধরো লেটার টু দ্য এডিটর একটা টপিক বা দুইটা টপিক বা 5টা টপিক কেউ প্রিপেয়ার করেছে, ঠিক আছে, এখন দেখা গেল যে পরীক্ষা হলে সেই টপিকটা এলো না, তখন সে কি করে, আনসারটা সে টাচই করছে না। কিন্তু তুমি যদি ফরম্যাটটাতে মোটামুটি সব কিছু মেনটেন করে, আমরা যেগুলো এখন দেখছি মেনটেন করে তুমি ফরম্যাটটা লিখলে, ঠিক আছে, বডিতে আচ্ছা তুমি বেশি সেন্টেন্স লিখতে পারো নি, 1-2টা সেন্টেন্স লিখে দিলে, সেক্ষেত্রেও দেখা যায় অনেক সময় 5-6ও কেউ পেয়ে যায়, 5ও কেউ পেয়ে যায়, আউট অফ 8 আউট অফ 10 5-6ও কেউ পেয়ে যেতে পারে ভালো লিখলে। চলো এখন আমরা মেইন বডিটাতে যাচ্ছি। এখানে ডিয়ার স্যার লিখে দিচ্ছি, এখানে আমরা কমন যে লাইন্সগুলো, এই লাইন্সগুলো ইউজ করছি, ইউজিং দ্য একটু এখন যে লাইনটা আমি লিখলাম খুব কমন একটা লাইন, ডিয়ার স্যার ইউজিং দ্য কলামস অফ ইউর হাইলি এস্টিমড নিউজ পেপার। কি লিখলাম আমি, ডিয়ার স্যার ইউজিং দ্য কলামস অফ ইউর হাইলি এস্টিমড নিউজ পেপার আই উড লাইক টু হাইলাইট, এই কথাটা তুমি যে কোনো লেটার টু দ্য এডিটর, বেশিরভাগ লেটার টু দ্য এডিটর যে কোনো টপিকের উপর আসুক না কেন, এই লাইনটাকে তুমি কি করতে পারো, এই লাইনটাকে তুমি ইউজ করতে পারো। এখানে আমি ডট 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 দিচ্ছি, তারপরে তোমার লেটার টু দ্য এডিটরের যে টপিকটা থাকবে, এখানে কি আছিল, write a letter to the editor of a newspaper about the nuisance caused by the loudspeakers in the city during examination days, drawing attention of the concerned authority to the problem. এখন আমি লিখে দিচ্ছি using the columns of your highly esteemed newspaper I would like to highlight the disturbance বা নুইজেন্সও আমরা লিখতে পারি, আই উড লাইক টু হাইলাইট দ্য নুইজেন্স caused by the, আচ্ছা আমি এখন উপর দিক দিয়ে একটু মুছে দিচ্ছি, এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি, এখন আমি উপরে লিখে দিচ্ছি এটা, using the columns of your highly esteemed newspaper I would like to highlight the nuisance caused by the reckless use of microphones আচ্ছা এখানে আমরা এতটুকু পর্যন্তই লিখে দিই, ঠিক আছে। এই লাইনটাকে আমরা কমন একটা লাইন, যে লাইনটা আমরা লেটার টু দ্য এডিটরের ক্ষেত্রে যে কোনো টপিক থাকুক আমরা এই লাইনটাকে ইউজ করতে পারবো। ইউজিং দ্য কলামস অফ ইউর হাইলি এস্টিমড নিউজ পেপার আই উড লাইক টু হাইলাইট দ্য নুইজেন্স কজড বাই দ্য রেকলেস ইউজ অফ মাইক্রোফোনস, ঠিক আছে। এখন বডিটা আমরা ছেড়ে দিই, লাস্টের দিকে আমরা যাই, লাস্টের দিকে মেইন বডিটাতে আমরা পরে যাচ্ছি। এখন লাস্টের দিকে আরেকটা কমন যে লাইন আমরা ইউজ করতে পারি সেই লাইনটাকে আমরা লিখে নিচ্ছি।
এটা খুব একটা কমন লাইন, যে কোনো ক্ষেত্রে আমরা লিখতে পারছি। লেটার টু দ্য এডিটরের ক্ষেত্রে, আই রিকোয়েস্ট দ্য কনসার্নড অথরিটি to I request the concerned authority to kindly look into the matter and take immediate steps to solve the problem. এখানে আমি কিন্তু কোনো কিছু আর মেনশন করছি না। দেখো তোমরা, আই রিকোয়েস্ট দ্য কনসার্নড, আমি কি লিখলাম? আই রিকোয়েস্ট দ্য কনসার্নড অথরিটি টু কাইন্ডলি লুক ইনটু দ্য ম্যাটার অ্যান্ড টেক ইমিডিয়েট স্টেপস টু সলভ দ্য প্রবলেম। এখানে আমরা লেটার টু দ্য এডিটরের ক্ষেত্রে যেই টপিকটা দেওয়া ছিল, এই টপিকটার কথা আমি মেনশন করিনি, যেহেতু আমরা বডিটার মধ্যে মেনশন করে দেবো, সেজন্য আমরা এখানে আর মেনশন করিনি। কমন একটা লাইন। এখন লেটার টু দ্য এডিটরের যে কোনো টপিকই থাকুক না কেন, আমরা এই লাইনটাকে ইউজ করতে পারছি। যে স্টুডেন্টসরা ধরো বেশি টপিক প্রিপেয়ার করতে পারবে না, তাদের জন্য এই লাইন্সগুলো খুব হেল্পফুল হবে। তোমরা এই লাইন্সগুলো যদি মেমোরাইজ করে নাও, তোমরা যদি সেগুলোকে প্রিপেয়ার করে নাও, যে কোনো টপিকের উপর যদি লেটার টু দ্য এডিটর আসে, তোমাদের ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। এই লাইন্সগুলো তোমরা লিখে দেবে, সেখানেও তোমরা স্কোর করতে পারবে। আর লাস্টলি এখানে একটা লাইন তোমরা অ্যাড করে দেবে, এটাও মুছে দিচ্ছি। An editorial on the above issue is most welcome. এই লাইনটা অ্যাড করে যদি দেই আমরা, an editorial on the above issue is most welcome. এডিটোরিয়াল কোনটাকে বলে? এডিটোরিয়াল, এডিটর যেটা লিখে সেটাকে এডিটোরিয়াল বলে। এখানে তোমরা কি করছো? লিখছো an editorial on the above issue is most welcome। ঠিক আছে, এখন তারপর আমরা লাস্টলি লিখে দিচ্ছি থ্যাংক ইউ। এই সাইডেও লিখতে পারি, এই সাইডেও লিখতে পারি, লেফট রাইট এটা দুনো সাইডেই লেখা যায়। থ্যাংক ইউ, তারপর ইউর সিনসিয়ারলি, প্রশ্নের মধ্যে যেই নামটা দেওয়া ছিল সেই নামটা, সুমন বা সুমনা। এখন তোমাদের এই কথাটা বারবার মনে রাখতে হবে, যখন নামটা লিখছো কেয়ারফুল থাকবে, নিজেদের নাম লিখবে না, নিজেদের স্কুলের নাম লিখবে না। থ্যাংক ইউ, ইউর সিনসিয়ারলি সুমন, সুমনা। হয়ে গেল এটা। আর মেইন বডিটার মধ্যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি মুছে দিচ্ছি এখন। এই কমন ফরম্যাটটা তোমরা যখন ইউজ করবে, তোমাদের যদি ধরো একটা টপিক দেয়, যেই টপিকটা তোমাদের কি না, সেটা তোমাদের প্রিপেয়ার টপিক না, সেই টপিকটাও যদি তোমরা মেইন বডিটার মধ্যে এখানে যখন লিখবে, ঠিক আছে, মাঝখানের যখন প্যারাটা লিখবে, মাঝখানের প্যারাটাতে এখন যেহেতু আমরা ছিল গিয়ে কি, আমাদের ছিল nuisance caused by the reckless use of microphone। nuisance মানে কি? বিরক্তি। এখন বেপরোয়াভাবে কেউ যখন মাইক্রোফোন ব্যবহার করে, অন্যদের যে অসুবিধাটা হয়, সেই অসুবিধাটা নিয়ে বিশেষত স্কুল পড়ুয়া স্টুডেন্টরা যারা পরীক্ষা দেবে, সেই পরীক্ষার আগে যদি কেউ মাত্রাতিরিক্ত সাউন্ডে মাইক্রোফোন বাজাতে থাকে, তখন যে অসুবিধা হয়, সেই অসুবিধার উপর তোমাদের লিখতে এই চিঠিটা আমি দিয়েছিলাম লেটার টু দ্য এডিটরের ফরম্যাটে। এখন এইখানে মেইন বডিটার ক্ষেত্রে তোমরা যেটা প্রিপেয়ার করবে সেটা লিখে দেবে। একটা ফোন এসছে, আমি ফোনটা রিসিভ করে নিচ্ছি। হ্যালো, কে বলছো? কোনটা বুঝতে পারছি না, একটু তুমি ফার্স্ট পার্টটা? আচ্ছা, ফার্স্ট পার্টটা কোন জায়গাটাতে তুমি বুঝনি বলো?
লেখাটা তোলা হয়নি। আর লেখাটা তুমি তুলতে পারোনি? না, আচ্ছা, আমি এটা আবার লিখে দিচ্ছি, যদিও আমাদের ক্লাসের টাইমটা আর বেশিক্ষণ নেই, আমি তাড়াতাড়ি লিখে দিচ্ছি, তুমি সেটা লিখে নাও। ঠিক আছে, ঠিক আছে। Using the columns of your highly esteemed, reputed লিখতে পারো, highly esteemed newspaper, এখানে আবার চেঞ্জ করে লিখতে পারো, I would like to give vent to my deep concern and grievances, grievances, আমি কি লিখলাম? ইউজিং দ্য কলামস অফ ইউর হাইলি এস্টিমড নিউজ পেপার, আই উড লাইক টু গিভ ভেন্ট, এখানে গিভ ভেন্ট মানে কি? প্রকাশ করা। আই উড লাইক টু গিভ ভেন্ট টু মাই ডিপ কনসার্নস অ্যান্ড গ্রিভেন্সেস ওভার দ্য reckless use of microphones. ঠিক আছে, হয়ে গেল। আশা করি তুমি দেখতে পাচ্ছ। আমি আরেকবার একটু বলে দিচ্ছি, ইউজিং দ্য কলামস, আমি প্রথম যেটা লিখেছিলাম আর এখন যেটা লিখছি একটু স্লাইটলি আমি একটু ডিফারেন্ট একটু ভাবে লিখেছি। ইউজিং দ্য কলামস অফ ইউর হাইলি এস্টিমড নিউজ পেপার, I would like to give vent to my deep concerns and grievances over the reckless use of microphones. এখানে ওভার দ্য রেকলেস ইউজ অফ মাইক্রোফোন যেহেতু আমাদের টপিকটা ছিল, সেজন্য এই টপিকটা আমি মেনশন করেছি। আর তোমাদের যদি লেটার টু দ্য এডিটরের ক্ষেত্রে আরেকটা টপিক দেওয়া থাকে, যেই টপিকটা থাকবে এই টপিকটার নামটা তুমি এইখানে লিখে দিলেই হবে। আর লাস্টের যেই দুইটা আমি লিখেছিলাম পার্ট, সেই দুইটা পার্ট সেমই থাকবে। আর মাঝখানটাতে যখন তোমরা মেইন বডিটাতে লিখবে, তখন তোমরা যেটা প্রিপেয়ার করছো, প্রিপারেশনের উপর যদি টপিক আসে তখন সেটা লিখবে। আর যদি প্রিপেয়ার টপিকের উপর কোনো লেটার না এসে, যেটা আমরা বলছি আনসিন একটা টপিক এলো, ঠিক আছে, ডিফিকাল্ট একটা টপিক এলো, তখন তুমি ওই টপিকটার উপরও যদি 2-3টা লাইন অ্যাড করে দিতে পারো, তবেও তুমি ভালো মার্কস এখানে পেয়ে যাবে। চলো আজকে এখান পর্যন্তই। আশা করি তোমরা লেটার টু দ্য এডিটরের আমি যে কমন ফরম্যাটের কথা বললাম এখন, সেটা বুঝতে পেরেছো এবং পরীক্ষার ক্ষেত্রে এই কমন ফরম্যাটটাকে তোমরা অবশ্যই ইউজ করবে। চলো আজকে এখান পর্যন্তই। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, নমস্কার। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য